কোনো ক্যাপ্টেনই আসলে খুব সুখকরভাবে বিদায় নিতে পারেনি। 25 বছর টেস্ট সেলিব্রেশন হইল আমাদের গত পরশুদিন 26শে জুন। তার আগে থেকেই আমরা যদি দেখি লাস্ট 3 যুগে কোনো ক্যাপ্টেন খুব সম্মান নিয়ে যেতে পারেননি। সিরিজের মাঝপথে বা দুম করে বোর্ড থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কেউ আসলে স্বেচ্ছায় সরতে পারেননি। দর্শক মণ্ডলী সকলকে স্বাগতম জানাচ্ছি কালের কণ্ঠের নিয়মিত অনুষ্ঠান 22 গজে। আমি আপনাদের সঙ্গে আছি মিজানুর রশিক এবং আমার সঙ্গে আছে আমার সহকর্মী সজল ভাই। সজল ভাই, একেবারে ইনস্ট্যান্ট নিউজ, নাজমুল হোসেন শান্ত স্টেপ ডাউন করেছে বাংলাদেশের টেস্ট অধিনায়কের পদ থেকে। সো এই জিনিসটাকে আপনি কিভাবে দেখছেন? এটা আসলে এক্সপেক্টেড ছিল, খুবই এক্সপেক্টেড। আমরা কয়েকদিন ধরেই শুনছিলাম যে অধিনায়কত্ব ছাড়বে টেস্টের। সে যখন ওয়ানডের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হলো তাকে শ্রীলঙ্কা সিরিজে যাওয়ার আগে দেশ থেকে, তখন থেকে একটা আলোচনা চলছিল। ইনফ্যাক্ট বোর্ডও জানে এটা, সবাই জানতাম আমরা। কিন্তু এই সিদ্ধান্তটা যে আজকেই আসবে এই জন্য মেন্টালি কেউই প্রস্তুত ছিল না, আমরাও প্রস্তুত ছিলাম না। কারণ বাংলাদেশের পরবর্তী টেস্ট ম্যাচ আরও 5 মাস পর আয়ারল্যান্ডের বিপক্ষে আগামী নভেম্বরে, অনেক সময় পড়ে। কিন্তু এই 5 মাস আগে হুট করে উনি ছেড়ে দিবেন, মাঝে কোনো টেস্ট না, এটা আসলে আনএক্সপেক্টেড। নাজমুল হোসেন শান্ত সবসময় ট্রল হতেন ওডিআই এবং টি-20 পারফরমেন্সের জন্য, এবং আমরা যতটুকু জানি যে টেস্টে নাজমুল হোসেন শান্ত কিছুটা বেটার। তবে তার এই যে বেটার যেই এটা কি ক্যাপ্টেন্সির উপরে কোনো প্রভাব ফেলতো কিনা, বা অ্যাজ আ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত কেমন ছিলেন যা দেখছেন আপনি? আপনি যদি বর্তমান যেই বিষয়গুলো ঘটছে আপনি যদি এগুলো রিলেট করেন, তাহলে সে পারফরমেন্সের জন্য কখনোই আর ছাড়ছে বলে অন্তত আমাদের মনে হয় না। যেমনটা শুনে এসেছি, আপনি শ্রীলঙ্কা সিরিজেও সে ব্যাক টু ব্যাক 100 করছেন, তার ব্যাটে রান ছিল। আসলে দুম করে ছাড়ার পিছনে তার লজিক আমাদের যেটা মনে হয়েছে, সে আমাদেরকে যেটা জানাইছে আর কি, আমরা আজকে জানাইছি যে ছাড়ার জন্য মূলত তার সে শ্রীলঙ্কায় যাওয়ার আগে যে সিদ্ধান্তটা জানাইছে, হুট করে জানাই দেওয়া হয়েছে যে টেস্টে অধিনায়কত্ব আছে কিন্তু ওয়ানডেতে নাই। তো সেটা উনি ওখানে যাওয়ার পর আমার মনে হয় সাইকোলজিক্যালি কিছু কাজ করছে এই ব্যাপারটা, ওখান থেকে সিদ্ধান্তটা নিছে। আসলে নাজমুল হোসেন শান্তকে 2 ফরম্যাট থেকে অধিনায়ক থেকে সরে দেওয়ার পর তিনি এই আজকে শ্রীলঙ্কা সিরিজের পর তিনি টেস্টের ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়ালেন। তো এই ক্ষোভ থেকে কি তিনি টেস্ট ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়ান, নাকি নিজের পারফরমেন্সের কথাটা বিবেচনা করে তিনি সরে দাঁড়ান, যে তিনি ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়ালে পারফরমেন্সটা একটু বেটার হবে হয়তো? প্রথমত হচ্ছে সে একটা সময় অধিনায়কত্ব ছাড়তে চাইছিলেন। সেই সময় টি-20 তাকে করা হয়েছে যে টি-20 থেকে সে কিন্তু স্বেচ্ছায় সরছেন, তাকে সরিয়ে দেওয়া হয়নি। ওয়ানডে থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে ওয়ান কাইন্ড অফ। এখানে এসে বুলবুল ভাই বলেই গেছেন যে তার সাথে আলোচনা করা হয়েছে। কিন্তু তিনি যেটা জানাইছেন যে আমরা ভিতরে জানতে পারছি যে তার সাথে কোনো আলোচনা ছাড়াই তাকে সরাই দেওয়া হয়েছে। ইভেন সেই জায়গায় খুব তাৎক্ষণিকভাবে মেহেদী হাসান মিরাজকে ওয়ানডের জন্য অ্যাপয়েন্ট করা হয়েছে। উনি জানতেন না যে উনি শ্রীলঙ্কা সিরিজে ওয়ানডেতে ক্যাপ্টেন্সি করতে পারবেন না। তো টেস্টে উনি ধারাবাহিকভাবে রানও করছিলেন। তো আমার মনে হয় যে পারফরমেন্সের জন্য তার এটা ছাড়েন না, উনি ওনার ব্যক্তিগত ক্ষোভ থেকে। যদিও উনি আজকে প্রেস কনফারেন্সে জানাইছেন যে আসলে ব্যক্তিগত কোনো কিছুর জন্য উনি এই সিদ্ধান্ত নেন নাই। ওনাকে মনে হয়েছে যে ওনার ছাড়ার সময়, কারণ 3 সংস্করণের 3 জন ক্যাপ্টেন উনি মনে করছেন যে এটা পারফেক্ট না, এই কারণে উনি আসলে ছাড়ছেন। সজল ভাই, বাংলাদেশের টেস্ট টিমে অনেক সিনিয়ররা ক্যাপ্টেন্সি করে গেছেন, এরপর মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন্সি করেছেন। এখন বাংলাদেশের পরবর্তী টেস্ট ক্যাপ্টেন হিসেবে আপনি কাকে দেখছেন যোগ্য অধিনায়ক হিসেবে? কে হতে পারে না বলে আপনার মনে হয়? টেস্ট আপনি ক্যাপ্টেন্সির প্রসঙ্গ তুললে আসলে এটা খুবই ডিফিকাল্ট। বাংলাদেশের কোনো ক্যাপ্টেনই আসলে খুব সুখকরভাবে বিদায় নিতে পারেনি। 25 বছর টেস্ট সেলিব্রেশন হইল আমাদের গত পরশুদিন 26শে জুন। তার আগে থেকেই আমরা যদি দেখি লাস্ট 3 যুগে কোনো ক্যাপ্টেন খুব সম্মান নিয়ে যেতে পারেননি। তো এই জায়গায় অলরেডি আমাদের 2 ফরম্যাটে 2 জন ক্যাপ্টেন আছেন। লিটন দাস টি-20তে আছেন, মেহেদী হাসান মিরাজ ওয়ানডেতে অ্যাপয়েন্ট হয়েছেন। আসলে টেস্টে বোর্ড এই 2 ক্যাপ্টেন সিলেকশনের সময়ও বোর্ড আসলে যোগ্য প্রার্থী খুঁজে পাওয়া নিয়ে ক্যাপ্টেন্সির জন্য খুব চ্যালেঞ্জিং সময় পার করছেন। এখনও আমার মনে হয় তাদের খুব ভালো একটা চ্যালেঞ্জ সময় যাবে টেস্টের ক্যাপ্টেন খুঁজে নিতে। হয়তো বোর্ড চিন্তা করবেন যে আসলে 3 সংস্করণে 3 ক্যাপ্টেনে যাওয়া যায় কিনা, অথবা মেহেদী হাসান মিরাজকে আবার টেস্টে অ্যাপয়েন্ট করা যায় কিনা। কারণ মেহেদী হাসান মিরাজ জানেন যে ঘরোয়া ক্রিকেটেও বা উনি বয়সভিত্তিক দলেও অধিনায়কত্ব করার ওনার বেশ অভিজ্ঞতা আছে। তো নতুন কেউ আসবে বলে মনে হয় না। আর মুশফিকুর রহিম উনিও আসলে ক্যারিয়ারের খুব পড়ন্ত বেলায়, উনিও আর নতুন করে দায়িত্ব নেবেন না। সিনিয়র অলমোস্ট আর তেমন কেউই নাই। আসলে বোর্ডে খুব চ্যালেঞ্জিং যাবে যে আসলে ভাবতে
যে কাকে করা যায়। সেজন্য অবশ্য বহুত লং টাইম সময়ও পাচ্ছে, আগামী 5 মাস টেস্ট নাই, তো 5 মাসে অনেক কিছু চেঞ্জ হতে পারে আসলে। বিসিবির পরিচালক নাজমুল উদ্দিন ফাহিম তিনি আজকে বলেছেন নাজমুল হোসেন শান্ত নাকি তার সঙ্গে কথা বলে তার পরামর্শ নিয়েই তিনি আর কি স্টেপ ডাউন করেছেন অ্যাজ আ ক্যাপ্টেন হিসেবে। সো ঠিক একটা সিরিজ চলন্ত অবস্থায় তার ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়ানোর পরামর্শটা তিনি যে অ্যাকসেপ্ট করলেন, এইটা আপনি কিভাবে দেখছেন? এখানে মজার একটা ব্যাপার আছে আমার কাছে, যেটা মনে হয় যে এটা কি বলে, মানে টিট ফর ট্যাট ওয়ান কাইন্ড অফ। কারণ দেখেন, যেই দিন শান্ত প্রেস কনফারেন্স করছেন ঢাকাতে, উনি প্রেস কনফারেন্স থেকে যখন প্রেস কনফারেন্সে আসেন তখন ওনাকে ওয়ানডে নিয়ে প্রশ্ন করা হয়েছে, উনি উত্তর দিয়েছেন। উনি তখনও জানতেন না যে উনি আসলে ওয়ানডে অধিনায়কত্ব নাই। প্রেস কনফারেন্স করে যাওয়ার পরে উনি শুনছেন যে ওয়ানডেতে উনি অধিনায়ক নাই। যদিও ঠিক আপনি যেখানে বসে আছেন এখানে বসেই বুলবুল ভাই বলে গেছেন যে তাকে জানানো হয়েছে। যদিও বুলবুল ভাই আরেকটা কথা বলছিলেন, বিসিবি সভাপতি, সেটা হচ্ছে আপনার ক্রিকেট অফ চেয়ারম্যান, আপনি যার নাম বললেন নাজমুল আবেদিন ফাহিম, তাকে দায়িত্বটা দেওয়া হয়েছিল। আসলে তিনি কিভাবে নিজের দায়িত্ব পালন করছেন উনি ভালো বলতে পারবেন। তো আমরা যেটা শুনছি সেটা শান্ত নিজেও জানতেন না যে তার ওয়ানডে ক্যাপ্টেন্সি নেয়। ঠিক একই রকম সিনারিও আজকে আমরা কলম্বোতে দেখলাম। কলম্বোতে হঠাৎ করে এসেই শান্ত প্রেস কনফারেন্সে বললেন যে আমার কিছু বলার আছে। তখনই আসলে অলমোস্ট ক্লিয়ার হয়ে যায় যে উনি কি বলতে চাচ্ছেন। উনি ক্যাপ্টেন্সি ছেড়ে দিলেন ওখানে। এরপরে ওখানে গত পরশুদিন নাজমুল আবেদিন ফাহিম গেছেন কলম্বোতে। ওখানে গিয়ে সাংবাদিকরা যখন তার কাছে জিজ্ঞেস করছেন আসলে জানতেন কিনা, উনি বলছেন যে না, উনি এইভাবে জানতেন না। কথা হয়েছে, সেটা আনঅফিসিয়ালি কথা হয়েছে ক্যাপ্টেন্সি নিয়ে। উনি মনে করছিলেন যে এটা দুই পক্ষ আলোচনা করে হয়তো এক্সটেন্ড করতে পারবেন, বা আরও 5 মাস সময় আছে যেহেতু আমাদের পরের টেস্টের। নাজমুল এইখানে ঢাকাতে যে পরিস্থিতির শিকার হয়েছিলেন ঠিক একই রকম পরিস্থিতি উনি ওখানে তৈরি করছেন। আপনি তো বুঝতেই পাচ্ছেন যে আসলে কতটা সাইকোলজিক্যাল ব্যাপার, আসলে কতটা শক তিনি ছিলেন। না হলে তার একই রকম পরিস্থিতি তিনি ওখানে তৈরি করতেন না। সজল ভাই, শান্তর যে 3টা ব্যাপার যদি আমরা দেখি যে প্রথমত হচ্ছে ওয়ানডে থেকে তাকে ক্যাপ্টেন্সি থেকে বাদ দেওয়া হয়েছে, এই একটা ক্ষোভ আছে। তারপর হচ্ছে তিনি প্রেস কনফারেন্সে বলেছেন যে তিনি ক্যাপ্টেন্সি ছাড়ার কারণ হচ্ছে 3 ফরম্যাটে 3 জন ভিন্ন অধিনায়ক এটা শোভা পায় না, এই একটা কারণ। তৃতীয় কারণ হচ্ছে যে কোনো একটা ইস্যু রিলেটেড। তো এক্স্যাক্ট কারণটা কি হতে পারে? যদিও শান্ত এখন পর্যন্ত ক্লিয়ার করেননি, তো এক্স্যাক্ট কারণটা কি হতে পারে বলে আপনি ধারণা করছেন? যদিও পার্সোনালি আপনাকে আগেও বললাম, উনি আসলে শান্ত আজকে বলছেন যে পার্সোনাল কোনো কারণ না। তারপরেও ওনার তো কিছুটা মনোকষ্ট ছিল, ওনার সাথে আলোচনা না করে জানানো যে আপনি আর ওয়ানডেতে ক্যারি করছেন না। ডেফিনেটলি তিনি হার্ট হয়েছেন। আমার মনে হয় সেই জায়গা থেকে উনি চিন্তা ভাবনা করছেন যে ওনাকে হয়তো ক্যাপ্টেন হিসাবে যে উনি যে মূল্যায়নটা পাওয়ার কথা ছিল উনি সেই মূল্যায়নটা বোর্ড থেকে পাননি। আমার মনে হয় এই কারণে উনি সরে গেছেন। দেখেন, আমার সফর কিন্তু শেষ হয়নি, সবেমাত্র টেস্টটা শেষ হলো। এবার ওয়ানডে আছে, উনি নিজেও ওয়ানডে দলে আছেন। এরপর টি-20 খেলবে বাংলাদেশ। মোরালি একটা যে টেস্ট হারছে সেখান থেকে ওয়ানডেতে ফাইট ব্যাক করার যে ব্যাপারটা আছে, সেই জায়গা থেকে দুম করে সিরিজের একটা সফরের মাঝপথে যখন একজন দায়িত্বশীল বলে দেন যে আমি ক্যারি করব না, ডেফিনেটলি সেখানে বড় কিছু একটাই হয়েছে তাদের ভিতরে আসলে। আর বোর্ডকে না জানার সিদ্ধান্তটা নিয়েছেন নাজমুল। আমার মনে হয় যে বারবার যে কথাটাই বলতেছি যে আসলে উনি খুব মনোকষ্ট থেকেই সিদ্ধান্তটা নিয়েছেন, যে মনে হচ্ছে যে উনি অধিনায়ক হিসেবে যে সম্মানটা বোর্ডে পাওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে সেটা উনি পাচ্ছেন না, আমার কাছে যেটা মনে হয়েছে। এবং এই আলোচনাটা বাইরে থেকেও শোনা আর কি। সজল ভাই, যদি বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে দেখি, একজন ক্রিকেটার যখন অ্যাজ আ পজিশনিং ক্রিকেটার হিসেবে খেলেন তখন তিনি যথেষ্ট ভালো খেলেন, এবং যখন তিনি ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করেন তখন তার খেলার ধরনটা একটু ছন্নছাড়া হয়ে যায়, যেমনটা ঠিক নাজমুল হোসেন শান্তর বেলায় হয়েছে। এখন তিনি আর কোনো ফরম্যাটে অধিনায়কের দায়িত্বে নাই। সো এই যে পরবর্তী যেই নাজমুল হোসেন শান্তর যে ক্যারিয়ারটা চলমান থাকবে, সেইখানে নাজমুল হোসেন শান্তর ব্যাটিংটা কতটা উন্নত হবে বলে আশা করছেন? বাংলাদেশের ক্যাপ্টেন্সি সবসময় একটু চাপ। এই যে আপনি বিগত সময় ধরে আজ 3 দশক, প্রায় 25-30 বছরে যদি হিসাব করেন, প্রত্যেকটা ক্যাপ্টেন্সি চেঞ্জ হয়েছে আসলে এই মানে সিরিজের মাঝপথে, বা দুম করে বোর্ড থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মানে কেউ আসলে স্বেচ্ছায় সরতে পারেননি বা ছাড়তে পারেননি। সেই জায়গা থেকে উনি নাজমুল হোসেনকেও এখন চলে যেতে হলো। ওনার ব্যাটিং নিয়েও অনেক ট্রোল হয়েছে, অনেক কথাবার্তা হয়। অনেক লাস্ট বিপিএলে উনি জানেন যে নিয়মিত খেলতে পারেননি। টি-20 বিশ্বকাপের আগে বিপিএল, তো সেই সময় অধিনায়কও ছিলেন। ওনার
যদিও উনি টেস্টে বেশ ফাইট ব্যাক করছেন, নিজের রানে ফিরছেন, এখন ক্যাপ্টেন্সি নাই, ওনার উপর থেকে অনেকটা চাপ সরে গেল, যে চাপটা ওই সবসময় থাকে বলি যে ক্যাপ্টেন্সির ওপর বাংলাদেশ বিশেষ করে যখন দল খারাপ করে তখন বাইরের সমালোচনা আছে, এখন সোশ্যাল মিডিয়ার চাপ আছে, বোর্ডের চাপ আছে, দল খারাপ করলে তাকে এসেই, যেমন আজকে দল হারছে তাকেই ব্যাখ্যা দিতে হলো, হারের কারণ সব কিছু মিলে জানাতে হলো, এই চাপগুলো এখন আর তার উপরে নাই। হোপফুলি সে এখন নিজের শুধু পারফরমেন্স নিয়ে ব্যাটিংটা নিয়ে ফোকাস করতে পারবেন, তার জন্য হয়তো পজিটিভ হবে বলে তিনি নিজেও মনে করছেন। হয়তো আশেপাশের ক্যাপ্টেন্সি ছাড়ার আগেও আশেপাশের মানুষজনের সাথে, তার খুব ক্লোজ মানুষজনের সাথে কথাবার্তা বলছেন, তার কোচদের সাথে, পার্সোনাল কোচদের সাথে কথাবার্তা বলছেন, তার কাছে মনে হয়েছে যে এইরকম এই দায়িত্বটা এইভাবে মানে আমি অসুস্থ পরিবেশই বলবো, এইরকম অসুস্থ দায়িত্বটা চালাই দেওয়ার থেকে আমার মনে হয় সে মনে করছেন যে নিজের পারফরমেন্সের জন্য হলেও এটা ছেড়ে দেওয়া বেটার। সজল ভাই, এটা এক কথায় বলতে গেলে কোনো অপেশাদারিত্বের জায়গাটা পড়ে কিনা, যে আমরা যে কোনো সিরিজের মাঝে আমরা দেখি কোনো ক্যাপ্টেন স্টেপ ডাউন করেন, বা যে কোনো টুর্নামেন্টের মাঝে দেখি যে ক্যাপ্টেন স্টেপ ডাউন করেন, সো বাংলাদেশের এই জায়গাটা থেকে বেরোনোটা উচিত কিনা? ডেফিনেটলি এটা তো অপেশাদারিত্ব। আপনি ক্রিকেট কালচার ডেভেলপ করার কথা বলতেছেন, পারফরমেন্স ভালো হচ্ছে না সেখান থেকে বেরোনোর কথা বলছেন, কিন্তু আজকে আমি 25 বছর 30 বছরই ফিরে দিতে হচ্ছে বারবার। এই 30 বছরে আপনি টেস্ট স্ট্যাটাস প্রাপ্তি 25 বছর ধুমধাম করে আয়োজন করলেন, কিন্তু এই কালচার থেকে বের হইতে পারলেন না। কয়েকবার বোর্ড সভাপতির চেঞ্জ হয়েছে, আমি নিজে নাজমুল হাসান পাপনকে দেখছি, ফারুক ভাইকে দেখলাম, এখন বুলবুল ভাইকে দেখলাম। আসলে এই থেকে আসলে কোনো বোর্ডই বের হইতে পারছে না অপেশাদারিত্ব থেকে। তো আমার মনে হয় এইখান থেকে মানে অ্যাটলিস্ট মাঠের পারফরমেন্সটা ভালো করতে হলে আগে ফ্রিডম দিতে হবে, আপনার ক্যাপ্টেনকে আপনার সিদ্ধান্ত নেওয়ার ফ্রিডমটা দিতে হবে, তাকে সেই স্পেসটা দিতে হবে, তা না হলে তো আপনার মাঠের পারফরমেন্সও ভালো করতে পারবেন না। সজল ভাই, আপনার কাছে শেষ প্রশ্ন। আমরা জানি যে সাকিব এবং তামিম খুব ভালো বন্ধু ছিলেন জাতীয় দলের শুরু থেকে, এবং পরবর্তীতে তাদের সম্পর্কে একটা ফাটল ধরে। তো নাজমুল হোসেন শান্ত এবং মেহেদী হাসান মিরাজ তারাও খুব ভালো বন্ধু সেই অনূর্ধ্ব-19 থেকে। এখন কি আমরা সেই সাকিব তামিমের বর্তমান জায়গাটাকে আমরা ভবিষ্যতে বা চলমান যেই ক্যারিয়ারটা, সেটাতে কি নাজমুল হোসেন শান্ত এবং মেহেদী মিরাজের সম্পর্কটাকে দেখতে পারবো? আসলে অনূর্ধ্ব-19 থেকে না, তাদের আরও 3 বছর আগে থেকে অনূর্ধ্ব-16 থেকেই তারা বন্ধু এক টিমে খেলেন, খুব ভালো পরিচয়। আপনি যে সংখ্যার কথা বললেন সেই সংখ্যা আসলে সবারই আছে, আমাদেরও সেই সংখ্যা ছিল। তাদের কাছে জানতেও চাওয়া হয়েছে। মেহেদী হাসান মিরাজ অবশ্য ঢাকাতে ওনার প্রথম মানে প্রফেশনাল ক্যাপ্টেন্সির উনি ফার্স্ট যেদিন আসলেন সেদিন বলছেন যে প্রভাব পড়বে না, কারণ তার সাথে নাজমুলের সাথে কথাও হয়েছে, আর ড্রেসিং রুমে এর প্রভাব পড়বে না। কিন্তু দিন শেষে শঙ্কার জায়গা তো থেকেই যায়। দেখেন আজকে নাজমুল সিরিজের মাঝপথে, ওয়ানডে সিরিজটা যখনই শুরু হবে, আমরা টেস্ট বলে যখন ওয়ানডেতে ফোকাস করার কথা, মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সি, তিনি মানে লং টাইম ক্যাপ্টেন্সিতে উনি ডেবু করবেন, তার উপরে একটা নাজমুলের উপরে একটা প্রত্যাশা থেকে যায় যে তার পূর্ব অভিজ্ঞতা থেকে ক্যাপ্টেন্সি থেকে সাপোর্ট করবেন ওয়ানডে টিমটাকে নিয়ে, তারপর টিমটা গোছানো, অলমোস্ট পারফরমেন্সে নাজমুলের কাছে, ব্যাটিং নাজমুলের কাছ থেকেও কিছু একটা তো চাওয়ার আছে নতুন অধিনায়কের। সেই জায়গা থেকে সিরিজের মাঝপথে বা ওয়ানডে সিরিজের আগে এই ধরনের সিদ্ধান্ত ড্রেসিং রুমে খুব ভালো প্রভাব পড়বেও না, খুব একটা খারাপ বার্তাই দিয়ে গেল মনে হয়। কারণ আপনি দেখেন ড্রেসিং রুমের এরপরে ড্রেসিং রুমের গুমোট এক ধরনের পরিবেশ থাকবে। কারণ আমার মনে হয় নাজমুল খুব বেশি টেস্ট চললো, তার বোর্ডের সাথে যেমন আলোচনা করেননি, তার সতীর্থদের সাথেও হয়তো খুব বেশি আলোচনা করার সময় বা সুযোগ পাননি যে টেস্টের ক্যাপ্টেন্সি ছাড়বেন। মেহেদী হাসান মিরাজ যখন জানলেন, ডেফিনেটলি তার ব্যাক অফ দ্য মাইন্ডে এটাও কাজ করবে যে আসলে যখন ওয়ানডের ক্যাপ্টেন্সিটা আমার কাছে এসছে, এটা নিশ্চয়ই খুশি হননি নাজমুল হোসেন যে তার কাছ থেকে চলে যাওয়ার, যে কারণেই চার হোয়াট এভার নাজমুল হোসেন যে কারণে ক্যাপ্টেন্সি ছাড়ুক, কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ডে মেহেদী হাসান মিরাজের তো কাজ করবে যে নিজেকে একটা গিল্টি ফিল হবে যে না, এটা কি আমার জন্য হলো কিনা, সেই জায়গায় তো একটু দূরত্ব হলেও তাদের তৈরি হবে। সজল ভাই, শেষ প্রশ্ন বলেছিলাম প্রিভিয়াস প্রশ্নটা, এবার আমি এই প্রশ্ন দিয়ে শেষ করতে চাই অনুষ্ঠানটা। আসলেই কি ড্রেসিং রুমে কোনো প্রভাব ফেলে এই যে বন্ধু বন্ধু শত্রু শত্রু খেলাটাতে? না, সেটা তো আসলে আমরা যেটা দেখে এসেছি, সোশ্যাল মিডিয়ায়ও দেখি আমরা, বিগত বোর্ড প্রেসিডেন্ট যিনি ছিলেন নাজমুল হাসান, উনিও আসলে সাক্ষাৎকারে জানাইছেন সাকিব আল হাসান তামিম ইকবালের ব্যাপারটা। আসলে দিন শেষে কিছু প্রভাব তো থাকেই ড্রেসিং রুমে। আসলে আমরা এর আগে যখন বিসিবির ইলেকশন হয়েছে, নতুন কমিটি গঠন হয়েছে, আমরা নতুন যারা দায়িত্ব পাইছেন জানতে চাইছি, দেখা যাচ্ছে ক্রিকেট অফিসের চেয়ারম্যান বলছেন আমার কাজ হবে ড্রেসিং রুমের পরিবেশ শান্ত করা, ড্রেসিং রুমে শান্তি ফেরানো। তো ডেফিনেটলি কিছু তো হয় সেখানে,
এই ধরনের কিছু দূরত্ব তো তৈরি হয়, কিছুটা মন মালিন্য তো থাকেই। তো সব মিলে আমার মনে হয় এই নাজমুলের হঠাৎ করে ক্যাপ্টেন্সি ছাড়াটাও কিছুটা হলেও প্রভাব পড়বে। ধন্যবাদ সজল ভাই আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শকবৃন্দ, আজকের মতো আয়োজন এতটুকুই ছিল। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি মিজানুর রশিক বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। ধন্যবাদ সবাইকে।